নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। অনেকেই হয়তো খুব ভালো করে সিলেবাস শেষ করা সত্ত্বেও মক টেস্টে নম্বর আসে না। আশা করছি এই বিষয়গুলো তোমরা অনুসরণ করলে তোমাদের মক টেস্টে অবশ্যই একটা ভালো স্কোর করা সম্ভব। তো চলো শুরু করি। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে স্মার্ট অ্যানালিসিস মক টেস্টের, এবং তারপরে নিয়মিত যেটা হচ্ছে সেটা হচ্ছে টার্গেটেড প্র্যাকটিস এবং এক্সাম স্ট্র্যাটেজি। এই তিনটা বিষয় মিলে কিন্তু তোমাদের হাই স্কোর নির্ভর করছে। 1 নম্বর পয়েন্টে যদি বলি, প্রতিটি মক টেস্টে বসে অ্যানালিসিস করতে হবে, এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে হয়তো 10টা মক টেস্ট দেয় কিন্তু ভুল যেগুলো সেগুলো বিশ্লেষণ করে না, সে কারণে তার একটা ভালো স্কোর বাড়ে না। ভুলের ধরন, কারণ এবং সমাধান তোমার যদি বলি, প্রথমে যেটা হচ্ছে কনসেপচুয়াল এরর, অর্থাৎ তার সিলেবাসটা খুব ভালোভাবে বোঝায়নি বা অধ্যায়টা বোঝানি। তাহলে সমাধান কী করতে হবে? কনসেপ্টটাকে আবার পড়তে হবে, বা ওই কনসেপ্টের যে বিষয়টা আছে অধ্যায়টা আছে তার হয়তো ইউটিউব থেকে আবার দেখে নিতে হবে। মানে সোজা কথা কনসেপ্টটাকে পরিষ্কার করে আবার বুঝে নিতে হবে। তারপর হচ্ছে ক্যালকুলেশন এরর। অনেক সময় তাড়াহুড়ো বা অসাবধানতার কারণেও কিন্তু ক্যালকুলেশন ভুল হয়, এবং ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে নিয়মিত। তৃতীয় বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এরর, যে বেশি সময় নেওয়া। তাহলে কী হবে? শর্টকাট এবং স্পিডটাকে বাড়াতে হবে। প্রথমে অধ্যায়গুলো ভালোভাবে বুঝে শর্টকাট শিখতে হবে, সঙ্গে স্পিডটাকে বাড়াতে হবে একুরেসির সাথে। এবং সিলি মিস্টেক, অনেক সময় প্রশ্ন ভুল পড়া, বা বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যে অপশানগুলো থাকে সেগুলো ভুল পড়ার জন্যও কিন্তু ভুল হয়ে যায়। তো ডবল চেক করে নিতে হবে বিষয়টাকে, একবার ভালোভাবে দেখে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট, এরর নোটবুক তৈরি করতে হবে। একটি আলাদা খাতা তৈরি করুন, যেখানে কোন প্রশ্ন ভুল হয়েছে, কেন ভুল হয়েছে এবং এর সঠিক পদ্ধতি কী। প্রতি সপ্তাহে একবার রিভিশন দিতে হবে, সেটা রবিবার হতে পারে, শনিবার হতে পারে। এতে একই ভুল কিন্তু বারবার হবে না। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই, এই দুটো বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট এখানে মোটামুটি রেখেছি যে স্ট্রং জোন এবং উইক টপিক। স্ট্রং টপিক এবং উইক টপিক এটাকে আলাদা করে নিতে হবে। গ্রিন কালার, এই যেমন একটা এক্সাম্পল রেখেছি পার্সেন্টের রেশিও, এগুলো আমার মোটামুটি ভালো আছে, তাহলে একটু আলাদা। টাইম অ্যান্ড ওয়ার্ক এবং প্রফিট অ্যান্ড লস, এগুলো মোটামুটি একটু দুর্বল আছে, সেটাকে আবার বেশি সময় দিতে হবে। যেগুলো উইক বিষয় সেটাতে বেশি সময় দেবে। তাহলে কী হবে? একটা ভয় যেটা থাকে যে না, এই প্রশ্নগুলো আমার বারবার ভুল হচ্ছে, তাহলে এগুলোকে আমি একটু বেশি যদি প্র্যাকটিস করি তাহলে সেই ভয়টা দূর হয়ে যাবে, এবং একটা সময়ের পর দেখা যাবে যে মোটামুটি এগুলো একটা ভালো অবস্থায় চলে এসেছে। তখন আবার যেগুলো উইক পয়েন্ট থাকবে সেগুলোর দিকে, এটা ম্যাথের ক্ষেত্রে আমি বলছি, অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একই ফর্মুলা অবশ্যই ব্যবহার করতে হবে। 4 নম্বর পয়েন্ট, যেটা অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একটু আগে আমি বললাম, সেটা হচ্ছে প্রতিদিন ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে। কম্পিটিটিভ এক্সামে এই স্পিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষা তো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে, এবং গণিত এবং রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশন প্র্যাকটিস কিন্তু খুবই দরকার, খুবই দরকার। এখন নামতা মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে, স্কোয়ার 1 থেকে 50 পর্যন্ত মোটামুটি, কিউব 1 থেকে 30 পর্যন্ত, এবং ফ্র্যাকশন টু পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, শতকরা থেকে ভগ্নাংশ থেকে আবার দশমিকে, এগুলো কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট মোটামুটি ডেলি যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু গণিত আর রিজনিংয়ের জন্য খুব ভালো হয়। এবং একটা বিষয়, এই যে গণিত এবং রিজনিং, এই দুটো বিষয়ে কিন্তু খুব ভালোভাবে নাম্বার তোলা যায়, বিশেষ করে ফুল মার্কসও কিন্তু তোলা যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। পরীক্ষার সময় একটা রাউন্ড 1 সহজ প্রশ্নগুলো আগে করে নেব, রাউন্ড 2 মাঝারি প্রশ্নগুলো করব, রাউন্ড 3 কঠিন প্রশ্নগুলো করব। তাহলে কী হবে? প্রথমে কঠিন প্রশ্নে আটকে যাবে না আর কি, আর তাহলে সেখানে কী হবে? টাইমটা অনেকটা সেভ হবে। যদি প্রথমে কঠিন প্রশ্নে আটকে যায় তাহলে কিন্তু সময়টা অনেকটা সেখানেই চলে যাবে। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকুরেসি বাড়াতে হবে। এখন যে কম্পিটিশন, অ্যাকুরেসি ছাড়া কিন্তু সম্ভব নয়। মোটামুটি 90 to 95% অ্যাকুরেসি রাখতে হবে। তার সঙ্গে যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যাটেম্প্ট কিন্তু 80 to 90% রাখতে হবে। এখন পরীক্ষায় যে কাট অফ, বিশেষ করে এসএসসি, রেল, পিএসসি, ব্যাঙ্কিং, ডাব্লিউবিসিএস যাই হোক না কেন, কাট অফ কিন্তু এখন প্রচুর হয়, কম্পিটিশন প্রচুর। উদাহরণ, 80টি প্রশ্নগুলো 70 থেকে 72টি মোটামুটি সঠিক হওয়া উচিত, 75 পর্যন্ত সঠিক করা উচিত অবশ্যই। এবং যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি সেই পরীক্ষার PYQগুলো কিন্তু ভালোভাবে সমাধান করতে হবে। এতে কী হবে? প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারা যাবে। গত 5 থেকে 10 বছরের প্রশ্ন সমাধান করতে হবে, এবং অনেক সময় কী হয়? প্রশ্নগুলোও কিন্তু সরাসরি রিপিট হয়ে যায়। এবং মক টেস্টের ফ্রিকোয়েন্সি যদি বলি, যারা নতুন তারা মোটামুটি সপ্তাহে 1টি থেকে 2টি, এবং যারা মাঝারি তারা সপ্তাহে 3 থেকে 4টি, এবং যারা অ্যাডভান্স লেভেল আছে তারা প্রতিদিন একটা ফুল মক টেস্ট দিতে হবে, এবং খুব ভালোভাবে কিন্তু সেটা অ্যানালিসিস করতে হবে। 9 নম্বর পয়েন্টে রেখেছি এক্সাম এনভায়রনমেন্টে মক দিন। পরীক্ষা হলের যে প্রেসার, সেটা অবশ্যই কিন্তু বাড়িতে যদি ক্রিয়েট করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। নির্দিষ্ট সময়ে বসতে হবে, মোবাইলটা অবশ্যই বন্ধ রাখতে হবে, টাইমার ব্যবহার করতে হবে, এবং রিয়েল এক্সামের মতো পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়া ভালো। তাহলে ভয় কিন্তু এই পরীক্ষা হলে প্রেসারটা হ্যান্ডেল করা সহজ হয়ে যায়। 30 দিনে স্কোর ইমপ্রুভমেন্ট ফর্মুলা যদি বলি,
ডে 1 থেকে 10 মধ্যে উইক টপিকগুলো রিপেয়ার করে নিতে হবে, ডেইলি ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে এবং ডে 11 থেকে 20 মধ্যে অল্টারনেট ডে মক টেস্ট দিতে হবে এবং এরর যেগুলো থাকছে সেগুলো কিন্তু ভালোভাবে অ্যানালিসিস করে নিতে হবে এবং ডে 21 to 30 ডেইলি মক টেস্ট দিতে হবে এবং এরর নোটবুক রিভিশন, যেটা একটু আগে বললাম এরর নোটবুক জিনিসটা কি, এবং টাইম ম্যানেজমেন্ট কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে প্র্যাকটিস করতে হবে। গোল্ডেন ফর্মুলা যদি বলি মক টেস্টের ক্ষেত্রে, মক টেস্টের স্কোর সমান হচ্ছে কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করতে হবে, তারপরে নিয়মিত প্র্যাকটিস দরকার, সঙ্গে স্পিড এবং অ্যাকুরেসি, এবং তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানালিসিস করতে হবে। শুধু বেশি মক টেস্ট দিলে নম্বর অবশ্যই বাড়বে না, কিন্তু প্রতিটি মক টেস্টে বলে ভুল খুঁজে বের করে সংশোধন করলে 1-2 মাসের মধ্যে নম্বর উল্লেখযোগ্যভাবে বাড়বে যদি মোটামুটি এভাবে করা যায়। বিশেষ করে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা কিন্তু অবশ্যই এইভাবে মক টেস্টগুলো ব্যবহার করা যেতে পারে, তবে সিলেবাসটা কিন্তু সবথেকে আগে ইম্পর্ট্যান্ট। মোটামুটি সিলেবাসটা খুব ভালোভাবে একবার শেষ করার পরে কিন্তু মক টেস্টে বসতে পারো, বা যদি না হয় তা দ্বিতীয়বার কিন্তু সিলেবাস শেষ করেও যদি সময় থাকে আর কি, সোজা কথা, তারপর মক টেস্ট দেওয়া ভালো। প্রথমে যদি মক টেস্ট দিতে যাও তাহলে কিন্তু কনফিডেন্স লো হয়ে যাবে। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে এবং সবসময় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। নমস্কার।